আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। খুব লাফালাফি হচ্ছিল, আমার কথা মেলেনি। জাতিসংঘে জিতে গেছে খলিলুর রহমান। তো আমি তাদেরকে লিখেছি একটাই কথা, যে নিজ গৃহদাহে যদি কেউ উদ্বাহু হয়ে নাচে তাহলে সে একমাত্র বাংলাদেশিরা। কথায় আছে না, নিজের অপরের নাক কেটে নিজের যাত্রা ভঙ্গ। মানে আমার নাক কাটা গেছে তাতেই আনন্দ। তারপরে কি হলো, আমি রাত্রিবেলা লাইভে বলেছিলাম কি কি আঘাত নেমে আসে দেখুন। তার রাতের মধ্যেই আঘাত একটা নেমে এলো, যে 12.5% আমেরিকা আরো শুল্ক চাপিয়ে দিল। আরো 60টি দেশের উপরে করেছে, ভারতের উপরেও করেছে। ভারতের কিছু যায় আসে না, শুল্ক নিয়ে এমনি কোনো উচ্চ বাচ্চাই হচ্ছে না, কোনো সমাধান সূত্রে পৌঁছাচ্ছে না। তারপরে 12.5% এ করলে চাপালি তো আরো পেঁচিয়ে গেল ব্যাপার, কেটে পুরো কেচে গন্ডুস। ওই সব পাত্তারি গুটিয়ে এবার পাঠিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হলো যে অন্যান্য দেশের সঙ্গে তো গোলামি চুক্তি তো হয়নি, কিন্তু বাংলাদেশের সঙ্গে তো একটা গোলামি চুক্তি হয়েছে। যে চুক্তি অনুসারে বাংলাদেশ আমেরিকার কথা ছাড়া এক পা এদিক ওদিক হতে পারবে না। তাহলে তো আমেরিকা সব নিয়ে নিল, তাহলে বাকি কি রইল? বাকি রইল দেশটা। তা দেশটার পরিবর্তে এখন 12.5% শুল্ক চাপালো। আগে ছিল 20, ওই গোলামি চুক্তি করে 1% কমিয়ে সেটা হলো 19, এবার 12.5% তার উপরে চাপলো। যোগ করে দিন কত পার্সেন্ট। তার মানে আপনারা যে মালটা পাঠাবেন এখন, সেই মালটা ওই 12.5% এক্সট্রা 19 প্লাস 12.5%, বোধ হয় 19-এর আগে 20, 20 আর 10-এ 30, 32-33% আরো শুল্ক চাপিয়ে আপনার মালটা বিক্রি হবে আমেরিকাতেও। তার থেকে অনেক সস্তা মাল তো ভারতবর্ষ দেবে, আপনার মালটা বিক্রি হবে কি করে? এই যে আপনারা লাফাচ্ছিলেন না যে আমাদের এ জিতেছে, এই জেতার ফলটা আপনি দেখতে পাচ্ছেন। জেতার ফলটা হচ্ছে এইটা। এরা যত ফোন করবে ঠিক এই সময়তে, আমি যখন রেকর্ড করব, তো জেতার ফলটা হচ্ছে এইটা। আমি তখনই বলেছিলাম যে বাংলাদেশকে বগলদাবা করতে, আমেরিকাকে হটাতে চেষ্টা করেছিল মাত্র 6 ভোটের ব্যবধানে। আমি আমেরিকাকে বাদ দিয়েছিলাম, কারণ ট্রাম্পের মাথা খারাপ, কখন কি বলে তার কোনো ঠিক নেই। আমাদের দেশে ট্রেড নেগোসিয়েশনের জন্য টিম পাঠিয়েছে, আবার আমাদের একবার নেগোসিয়েশন হচ্ছে না, তারপরে আবার 12.5% চাপিয়ে দিয়েছে। বলবেন নেগোসিয়েশন গিয়ে তেল লেনে তুই ভাগে আছে, ভাগিয়ে দেবে। তোর দেশে মানে খেতে পেলো কি না পেলো, তা ভারতবর্ষে কি যায় আসে। যাও বাংলাদেশের কথায় ফিরি। তা কারণ কি দেখানো হয়েছে? কারণ নাকি শ্রম বাজারে নাকি গন্ডগোল। আচ্ছা, তাই যদি হয় তাহলে মালিকের দেশে নিউ ইয়র্ক, ওয়াশিংটন থেকে ফ্লোরিডা পর্যন্ত আপনি আমেরিকার বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়ান, এত বেকার, এত নেশাগ্রস্ত যুবক এবং এত রাস্তায় শুয়ে থাকে মানুষ কেন? তার মানে আমেরিকা চাকরি দিতে পারে না। তুমি নিজের শ্রমবাজার খুলতে পারছো না, বাড়াতে পারছো না, তুমি অন্যের পেছনে কাটি মারছো। আর আমাদের বাংলাদেশিরা, আমাদের সংস্কৃতিতে একটা কথা আছে,
নিজলিঙ্গম পশ্চাদপুরম। সংস্কৃতের এটা ব্যাখ্যা করে নেবেন, নিজলিঙ্গম পশ্চাদপুরম। বাংলাদেশের মানুষের হয়েছে সেই হাল। তারা নিজের ক্ষতি করে অন্যের যদি মাথাটা নিচু করা যায় তাহলেই আমি হাততালি পেতে পারি। এখন এটা শুরু হয়েছে। আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা, আরো বড় বড় আঘাত আসবে। এই যে আপনারা বিমান কিনবেন বলে চুক্তি করেছেন না, বলবে এক্ষুনি ধার করে হলো আমি টাকা দিচ্ছি, আমি এত বিলিয়ন টাকা দিচ্ছি, 400 বিমান নিয়ে যাও। তারপরে যে ধার শোধ করার জন্য যে পরিমাণ লাগান বোঝেন তো, কর লাগান, যে পরিমাণ লাগান বসাবে, এবং IMF এর লোক এসে আপনাদের এখানে বসে থাকবে, তারাই বাজেট করবে, সেগুলো তখন মেনে নিতে পারবেন তো? সুখে থাকতে ভূতে কিলায়। আপনারা ছিলেন সুখে, ভূতে কিলিয়েছিল, তাই শেখ হাসিনাকে দূর করেছিলেন। তার বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণিত হয়নি, একটা অভিযোগ না, শুধু একটা গুজবের পেছনে দৌড়ে একটা ভালো সরকারকে পতন করিয়ে দিলেন। আপনারা লোককে বলেন, পুরো দেশটাকে ধ্বংস করে দিলে এটা গুজবের পেছনে দৌড়ে। আপনাদের অবস্থা হয়েছে চিলে কান নিয়ে গেছে, কানে হাত দিলেন না, চিলের পেছনে দৌড়ালেন আপনারা। আপনাদের মতো দণ্ডমূর্খ জাতি, আমি গণ্ডমূর্খ বলি না, আমি বলি দণ্ডমূর্খ। কারণ লাঠির যেমন বুদ্ধি থাকে না, তার যার হাতে যায় সেই লাঠি চালায়। আপনারা হয়ে গেলেন ওই দণ্ডমূর্খ। আপনারা একটা বাঁশের মতো একটা লাঠি, বাঁশ হোক বা কাঠের হোক, একটা লাঠি, যাদের মাথায় বিন্দুমাত্র মস্তিষ্ক বলে কোনো জিনিস নেই, যারা লেখাপড়া করে না, যারা অন্যের নাক কাটায় নিজেদের ভালো করে। অথচ আপনার দেশের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, দেশ নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। একটা সুস্থির রাষ্ট্রকে আপনারা অস্থির বানিয়ে এখন শেখ হাসিনা করছেন। তা আমাকে যদি এত অপছন্দ, আমি তো কমেন্টে অনলি সাবস্ক্রাইবার লিখে রেখে দিয়েছি, তাহলে আমার সাবস্ক্রাইব করছেন না কেন? শুধু আমায় গালাগালি দেওয়ার জন্য? তাতে আপনাদের কি লাভটা হচ্ছে? আখেরে কোনো লাভ হচ্ছে আমায় গালাগাল করে? আমি বুঝতাম আমায় গালাগাল করে আপনাদের লাভ হচ্ছে, তাহলে বুঝতাম একটা কথা। আর একটা কথা বলি, কাল যদি আমি মনে করি আমি শুধু পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য, ভারতের দর্শকদের জন্য আমি ভিডিও করব, আমি বাংলাদেশের জন্য করব না, কোথায় পাবেন আপনারা শেখ হাসিনার খবর? কোথায় পাবেন না ভারত বাংলাদেশের ডেভেলপমেন্টের খবর? কেউ দিতে পারবে? কারো একটা ক্ষমতা আছে যে আমার মতো নিউজ ব্রেক করে দেবে? আমি যেগুলো বলি পরে 3 দিন 4 দিন বাদে আপনার টেলিভিশনে সব আলোচনা হয়। আমি যখনই বললাম শেখ হাসিনার পদত্যাগপত্র এবার খুঁজে বেড়ানো হচ্ছে, কারণ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে দেখাতে হবে, তারপরেই আপনার পদত্যাগপত্র নিয়ে এত হইচই আপনাদের। তার আগে তো পদত্যাগপত্র নিয়ে হইচই হয়নি, আমি করার পর তারপরে হইচইটা শুরু হলো। অর্থাৎ আপনারা যে মানে একটা মোহের মধ্যে রয়েছেন, আমি বলি না, একটা খোলসের মধ্যে, বায়বীয় খোলসের মধ্যে আপনারা রয়েছেন। যেদিন সেখানে একটা পিন ফুটবে না, সেদিন বুঝতে পারবেন যে আপনাদের প্রকৃত অবস্থাটা কি। দেশে দুর্ভিক্ষ নেমে আসছে, পদধ্বনি শুনতে পাচ্ছেন? কান পাতুন শুনতে পারবেন। আপনারা সেটাও তো চিলে নিয়ে গিয়েছে।
দণ্ড মূর্খ আমি এই কারণে বলি, কিনা জয়শঙ্কর হেরেছে, দাদা হেরে গেছে, দাদার কথা ফলেনি, দাদা গুজববাজ। তার ফলটা কি হলো? 12.5% চাপিয়ে দিল। আর ওই 400টা বিমানও কেনাবে খুব শিগগির, একটা বিরাট লোন ধরাবে, আপনারা হইচই করবেন, এই আমাদের এত বিলিয়ন আমাদের লোন এসছে। লোনের পেছনের গল্পটা তো আপনারা পরে জানতে পারবেন। পাকিস্তানের মতো লোন নিয়ে গেছে, লোন নিয়ে গেছে, লোন নিয়ে গেছে, এখন তেলের দাম হয়ে গেছে 500 টাকা, আটার কেজি হয়ে গেছে 203 টাকা 1 কেজি আটা, চিনি 450 টাকা 1 কিলো। খবর রাখেন? পাকিস্তানি চ্যানেলগুলো দেখেন? তা তো দেখবেন না, বিশ্বের কিচ্ছু দেখবেন না আপনারা, শুধু বাংলাদেশ নিয়ে পড়ে থাকবেন, আর ভারত নিয়ে পড়ে থাকবেন, আর শেখ হাসিনা নিয়ে পড়ে থাকবেন। আর বিশ্ব সম্পর্কে একটুখানি খবরাখবর রাখুন, তাহলে পরে দেখবেন আপনাদের জ্ঞানচক্ষু উন্মোচন হবে, আপনারা একটু শিক্ষিত হবেন। আপনারা অশিক্ষিতের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। আমার ভিডিও ভালো লাগবে না, আমি জানি, এত গালাগালামি আপনাদের করছি, আমার ভিডিও ভালো লাগবে না, ভিউজও হবে না, আমি জানি। তা সত্ত্বেও আমি এটা করলাম, যে আপনাদের শিক্ষা দেওয়া প্রয়োজন। যার ইচ্ছা হবে দেখবেন, যার ইচ্ছা হবে দেখবেন না, আনসাবস্ক্রাইব করে দিন। আপনাদের মতো সাবস্ক্রাইবার আমার দরকার নেই। অশিক্ষিত সাবস্ক্রাইবারের থেকে 0 সাবস্ক্রাইবার থাকা ভালো, এটা এটা আমি মানি। সবাই ভালো থাকবেন। আমি মনে করি এখন 75 সালের চাইতে ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে। কারণ তখন বাংলাদেশ অন্তত আওয়ামী লীগের লোকজন রাস্তাঘাটে চলতে পারতো, বাড়িতে থাকতে পারতো, ব্যবসা বাণিজ্যে থাকতে পারতো, মিছিল মিটিং না করলে হইতো। এখন তো আওয়ামী লীগের লোক ঘরেও থাকতে পারতেছে না, মানে থাকতে দিতেছে না। আপনি যেটা বললেন না, আওয়ামী লীগ এখন পরিবর্তন আমার মনে হয় হবে, কারণ যে নির্যাতন নিপীড়ন হয়েছে, এরপরেও যদি না ফিরে আসে তাহলে কি করে সম্ভব? এত নির্যাতন হওয়ার পরেও তারা পরিবর্তন হবে না? আমার কাছে এটা মনে হয় না। মনে হয় আওয়ামী লীগ তার স্বরূপেই ফিরে আসবে। এটা আমার মনে হচ্ছে আরকি। ফরিদ আমি ভাই, ভুল হতে পারি। ফরিদ ভাই একটা একটা কমেন্ট এর পরে আমরা শেষ করে দিই। ঠিক আসতে পারে পারে না পারবে না বলতে লিখতে চেয়েছিল, সম্ভবত এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। আওয়ামী লীগ আসতে পারবে না কারণ বর্তমান বাংলাদেশের শাসন ব্যবস্থা আমেরিকার কাছে তারেক জিয়ার পুতুল সরকার। জাস্ট উনি যেটা বুঝাতে চেয়েছেন যে আমেরিকার একরকম আপনি যেটা বলেন মুসলেকা এই ধরনের। এটা তো 75 সালে বঙ্গবন্ধুর মারা যাওয়ার পরে তো বাংলাদেশ আমেরিকার নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। এরপরে শেখ হাসিনা এই 2008 সালে ক্ষমতায় আসার পর আমেরিকার সাথে ওই সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছিল। আবার তিনি তার বাবার জায়গায় ফেরত গিয়েছিলেন, কূটনীতি যেটা ছিল বাংলাদেশে। এখন আমেরিকার কথাই যদি তো তারা শো এটা হবে না। বলে যে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না আমেরিকার কারণে, আপনার কি মনে এটা তার হয়? রাজনীতি। ফরিদ, না, 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 এটা তার রাজনৈতিক দৈন্যতা। এটা তিনি রাজনৈতিক, অথবা তিনি আক্ষেপে বলছেন, ক্ষোভে বলছেন, অথবা তার রাজনৈতিক দৈন্যতা। ৭১ মুক্তিযুদ্ধ তো আমেরিকা চায় নাই। শুধু তাই আমেরিকা না, তো চায়নাও আমাদের মুক্তিযুদ্ধ, ২টা পরাশক্তি আমাদের বিরোধিতা করেছে। ৭১ মুক্তিযুদ্ধে বাংলাদেশের সব মৌলবী বিরোধিতা করেছে, ঠেকাইতে পারছে? ৭১ বাংলাদেশের সব মাদ্রাসা মসজিদ মুক্তিযুদ্ধের বিরোধিতা ছিল, ঠেকাইতে পারছে? ৭১ পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্র বাংলাদেশের সব মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, ঠেকাইতে পারছে? এমনকি যে ফিলিস্তিনের জন্য আমাদের বাংলাদেশের মুসলমান হাই হোসেন, হাই হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন করে, সেই ফিলিস্তিনি ইয়াসির আরাফাত আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র। তাতে কি আমাদের মুক্তিযুদ্ধ ঠেকাইতে পারছে? তো বাংলাদেশ আওয়ামী লীগকে ওই আমেরিকা ঠেকাইতে পারবে? বরং এখনো বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের অন্তত 8টা দেশ সরাসরি আওয়ামী লীগের পক্ষে। এই মুহূর্তে 8টা দেশ, এই মুহূর্তে সরাসরি 8টা দেশ, যেটা ৭১ সালে ছিল না। 8টা মুসলিম দেশ, 8টা মুসলিম আরব রাষ্ট্র এই মুহূর্তে পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের। একটা জিনিস আপনাকে বলে দিলাম, ইউরোপীয় ইউনিয়ন পুরোটাই বাংলাদেশের পক্ষে। এমনকি আমেরিকাও এখন আস্তে আস্তে তার 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 অবস্থান পরিবর্তন করে ফেলতেছে। তখন ৭১ পারে নাই, এখন পারবে? পারবে না। আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে, আপনি আওয়ামী লীগকে ঠেকাইতে পারবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় দল, তাদের আদর্শ বিচ্যুতি ঘটলেও আপনি তাদের ক্ষমতায় আসা ঠেকাইতে পারবেন না, পারবেনই না। আরে বিএনপির মতো মাজা ভাঙা দল যদি ক্ষমতায় আসে, আবারও বলতেছি, আই এম রিপিটিং, বিএনপির মতো মাজা ভাঙা দল যদি ক্ষমতায় আসে, আর বুঝি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না? ধরে নেন কালকে আমেরিকা, শেখ হাসিনা বলে দিল আমেরিকাকে, আচ্ছা ঠিক আছে, তোমার আমি বন্দর দিয়ে দিব, তোমার আমি ঘাঁটি দিয়ে দিব, তখন কি করবেন? ধরেন কালকে শেখ হাসিনা বলে ফেলল, কি করবেন আপনি? তখনও ক্ষমতায় আসবে না। তখন আবার এরাই মিছিল করবে, আমেরিকার বিপর্যক, আমেরিকার ধ্বংস চাই, মসজিদে মসজিদে মিটিং করবে। এখন আমেরিকা বাংলাদেশের মুসলমানদের আব্বা হয়ে গেছে, স্বাধীনতা বিরোধীদের। এটা ঠিক নয়। কোন শক্তি কতদিন ঠেকায় রাখবে? কতদিন?
ধরে নেন এক টার্মের উপরে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, আরে ভাই ইউনূসেরও চেষ্টা করছিল, ইউনূসের আজীবন ক্ষমতায় রাখতে চাইছিল আমেরিকা, পারছে কি? বহু চেষ্টা করেছে। আপনি কি মনে করেছেন তারেক রহমানের ক্ষমতা এমনি দিছে কারণ দেশে বিপ্লব ঘটতো? ইউনূস যদি আর ১ বছর থাকতো, ৬ মাস থাকতো, দেশে বিদ্রোহ শুরু হয়ে যেত। বিএনপি ২ বছর যাইতে দেন না। বিএনপি বলবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, পালায়া যাবে নিজেই। তারেক রহমান আবার ইতিহাসে পুনরাবৃত্তি করবে। তারেক রহমান আবার লন্ডন চলে যাবে। আপনি লিখে রাখেন, তারেক রহমানের ভবিষ্যৎ বলে দেই আমি। হয় লন্ডন যাইতে হবে, না সৌদি আরব যাইতে হবে। দুবাই জায়গা দিবে না তাকে। দুবাই ঘেঁটি ধরে বের করে দিবে। কারণ পাকিস্তানিদের লাইথে বের করে, উষ্টায় বের করে দিতেছে। সৌদি আরব যেতে হবে, কাতারও জায়গা পাবে না। হয় আবার সৌদি আরব ওই রাষ্ট্রীয় মেহমান হয়ে থাকবে, অথবা আবার লন্ডন তার চলে গিয়ে তাকে পেশায় লিখতে হবে, জুয়া তার পেশা, গ্যামলিং তার পেশা, এটা লিখে তাকে আবার চলে যাইতে হবে। শেখ হাসিনাই ক্ষমতায় আসবে। এমনকি শেখ হাসিনা মারা গেলেও এই দেশে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে। কেউ ফিরে যেতে পারবেন না। বাংলাদেশে প্রত্যেক আনাচে কানাচে আওয়ামী লীগ আছে। ঠেকাইতে পারবেন না। আওয়ামী লীগকে ঠেকায় রাখতে আপনি পারবেন না। দেশের যে অবস্থা অর্থনীতি, কেউ মানবে না। কেউ কারো কথা মানবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, ঠেকাইতে পারবেন না। আমেরিকা কেন? ভারতও যদি বিরোধিতা করে আওয়ামী লীগকে আপনি ঠেকায় রাখতে পারবেন না ক্ষমতায়। এটা বলে দিলাম আপনাকে আমি। ভারতও যদি বিরোধিতা করে একযোগে, তাও আপনি আওয়ামী লীগকে ক্ষমতায় এসে ঠেকায় রাখতে পারবেন না। শেখ হাসিনা মারা গেলেও না। অনেকে আশা করতেছে না শেখ হাসিনা বয়স হয়েছে মারা যাবে, ক্ষমতায় থাকবে ২০ বছর। অত নালি আদেশের না। বাংলাদেশের আওয়ামী লীগের আমাদের কাছেও ডাটা আছে। আমাদের কাছেও ডাটা আছে যে কোন দেশের জনগণ, কোন অঞ্চলের জনগণ কি চাইতেছে। শুধু একবার গণেশ উল্টিতে দেন না। আপনার কথাও ঠিক যে আওয়ামী লীগ মৌলবাদী হয়ে থাকবে, এটা মানলাম। কিন্তু আগামীতে জামাতের এই মৌলবী সাহেবেরা, এদের কি পরিণত হবে আপনি ৩ মাসেই দেখতে পারবেন ক্ষমতায় আসলে। ঘর থেকে বাড়াইতে পারবে? ঘর থেকে মৌলবীরা বাড়াইতে পারবে? এরা তো নামাজ পড়তে মসজিদেই যাবে না ভয়ে আর। এদের জানাজা হবে? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় জামাতি নেতাই মনে করেন যে সাদা শকুনের জানাজা হবে? আগামীতে হইতে দিবে আওয়ামী লীগ? হ্যাঁ? অত নালি আদেশের না। আমেরিকা এসে জানাজা করাবে? যে দেশে তোফায়েল আহমেদের জানাজা হয় না, যে দেশে মতিয়া চৌধুরীর জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে হয় না, সেই দেশে বুঝি জানাজা করতে দিবে এই সাদা শকুন শফিকের, যার নিজের এলাকায় জামানত হারায় ৩ বার, অনুরোধের আসরে এমপি হয়? এত সস্তা? না ভাই, আমি আপনার সাথে একমত হইতে পারলাম না। এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই, ঠেকায় রাখতে পারবেন না। এখন আওয়ামী লীগ মৌলবাদী হোক আর না হোক, আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই। একবারের জন্য হলেও আসবে। তারপরে তারা কতদিন থাকতে পারবে সেটা বলতে পারবো না। যদি আওয়ামী লীগ, যেটা আমাদের সম্পাদক সাহেব বলেন, আওয়ামী লীগ যদি তার স্বরূপে থাকে তাহলে দীর্ঘ সময় থাকবে। আর আওয়ামী লীগ যদি তার স্বরূপে না থাকে, আগের মতো মৌলবাদী চিন্তা চেতনা স্প্রেড করে, তাহলে আবার ৫ই আগস্ট ঘটবে। সেটা কেউ ঠেকাইতে পারবে না। এবং এরপরে যদি ৫ই আগস্ট ঘটে, ফরিদ ভাই, আপনি ভুলে যান কেন? এই যে যারা প্রগতিশীল তারা সবাই আওয়ামী লীগের বিপক্ষে চলে গেছে। শিল্প, সাহিত্য, সংস্কৃতির সকল অঙ্গনের সকল প্রগতিশীলরা আপনাদের কে বললো এরা আওয়ামী লীগের প্রগতিশীল? এরা বিপক্ষে। এই যে না, গণজাগরণ না। মঞ্চ হয়েছে, সেই মঞ্চটা কি আওয়ামী লীগের বিপক্ষে গড়ে ওঠেনি? না, আওয়ামী লীগের শুনেন আমি বলি, এই ব্যাপারে আমার নিজেরও কিছু মন্তব্য আছে। সেটা হলো, যাদের আপনি প্রগতিশীল বলতেছেন, এরা লজ্জা পায় বিএনপি করতে পারে নাই, এরা লজ্জা পায় জামাত করে নাই, তাই প্রগতিশীলে ভেগ ধরেছে। মুক্তিযুদ্ধে যারা বলে যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, আওয়ামী লীগ নিষিদ্ধ, ঠিক আছে, এরা প্রগতিশীল? কি বলেন আপনি? এটা প্রগতিশীল? এরা প্রগতিশীল হইলো কিভাবে? যে মুজাহিদুল ইসলাম সেলিম একটা ফরিদ ভাই, ওরা মিস্টেক করে ফেলেছে, ওরা ভুল পথে চলে গেছে। ওরা ভেবেছিল এই মৌলবাদী আওয়ামী লীগের পতন হলে বিএনপি ক্ষমতায় আসবে, দেশে একটা এই মডারেট পরিস্থিতি তৈরি হবে। তাদের ভাবনাটা, কল্পনাটা ওইরকম ছিল। এবং তারা দীর্ঘদিন আওয়ামী লীগের সমালোচনা করতে করতে একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছে, আওয়ামী লীগের বিপক্ষে একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। যেই দেশে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে প্রগ্রেসিভ রাজনীতি আসে না, বিএনপি ক্ষমতা আসলে প্রগ্রেসিভ রাজনীতি আসবে, এই কথা যে চিন্তা করে, সে প্রগতিশীল হয় কিভাবে? কি করে সম্ভব? যেখানে আওয়ামী লীগ ক্ষমতা আসলে যদি আপনার প্রগতিশীলতা না থাকে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশ যদি মৌলবাদী হয়, তাহলে বিএনপি আসলে দেশ প্রগতিশীল হবে, এটা যে আশা করে, সে কি প্রগতি বুঝে? প্রগতির পাওয়া বুঝে না। এটা তো মানতে পারলাম না। আসলেই তারা আওয়ামী লীগ বিরোধী, আসলেই তারা মুক্তিযুদ্ধ বিরোধী, আসলেই তারা বঙ্গবন্ধু বিরোধী। আপনি মনে করছেন যে বাম না রাজনীতি ফরিদ ভাই, তারা এখন দল বেঁধে এই ইউনূস সরকারের বিরোধিতা করেছে। তারা দল বেঁধে এখন তারেক রহমানের সমালোচনা করছে। কতজনের নাম শুনবেন আপনি? মিছিল করতে বলেন না দেখি। তারা এখন ভাবতেছে যে কি করলাম, মানে কি জানি কি হয়ে গেল, মানে এরকম ভাবতেছে। মিছিল করতে বলেন, তাদের এখন মাঠে নামতে বলেন। শেখ হাসিনা যাই হোক ফরিদ ভাই, তাই না? জি ফরিদ শেখ ভাই, হাসিনা তো ভালো ছিল না, শেষের তাই না? দিকে তারেক রহমান তো ভালো, তারা মিছিল টিছিল করুক না দেখি। দেখলাম না তো মিছিল করতে। মনে করেন
তোফায়েল আহমেদের জানাজা করতে দেয় নাই, যেদিন মির্জা ফখরুলের জানাজায় বাধা দিবে সেই দিন কিন্তু এই যে যেগুলো প্রগতিশীল বলেন এই বদমাইশ গুলো, এই সিংহবাম গুলো, এরা কিন্তু সেদিন প্রতিবাদ করবে, আজকে কিন্তু করে নেই। ওগুলো আমরা জানি। এরা হলো ভারত বিরোধী প্রগতিশীল, এরা হলো শেখ মুজিব বিরোধী প্রগতিশীল। তো শেখ মুজিব বিরোধী, আওয়ামী লীগ বিরোধী যারা প্রগতিশীল তারা তো এগুলো বলবেই। এরা হলো সেই প্রগতিশীল। কে বলছে এগুলো প্রগতিশীল? মুজাহিদ ইসলাম সেলিম গিয়ে হজ করে আসে, প্রগতিশীল না? প্রগতিশীল। কমিউনিস্ট পার্টির অফিসে যায় নামাজ থাকে, প্রগতিশীল, তাই না? এগুলো প্রগতিশীল। কমিউনিস্ট পার্টির অফিসে যায় নামাজ পাওয়া যায়, আমরা যাই ধ্যান নামাজের মসজিদ বানায় ফেলাইছে এখন, ওটা প্রগতিশীল। আবার কমিউনিস্ট পার্টির আবার যেগুলো বামপন্থীদের যেটা নাস্তিক শাখা আছে, এরা হলো তীব্র বঙ্গবন্ধু বিরোধী। আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি। এরা বঙ্গবন্ধু, শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী লীগের শব্দের নাম শুনলে তাদের অ্যালার্জি আছে। এরা যত সারাদিনে যদি একবার জামাতের সমালোচনা করে তো 5 বার আওয়ামী লীগের সমালোচনা করে। এরা দিনে একবার যদি গোলাম আজমের গালি দেয় তাহলে 10 বার বঙ্গবন্ধুকে গালি দেয়। এদের আমি চিনি, আমি নাম ধরে বলে দিতে পারবো। এদের আমি চিনি। আপনি যাদের প্রগতিশীল বললেন, আমি তাদের, আপনি যাদের নাম বলতে চান তাদের অর্ধেকের সাথে হয়তো আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, আমি তাদের চিনি। কারণ আমি মফস্বলের মানুষ, সবার সাথেই মিশেছি। আমি একমাত্র ব্যক্তি দাবি করতে পারি সব বাম প্রগতিশীল ঘরানায় আমি মিশেছি, আওয়ামী লীগের সাথে মিশেছি, বিএনপির সাথে মিশেছি। যারা মিশে আমি তাদের একজন। আমি সবার চরিত্র জানি, মানে সবার রাজনৈতিক চরিত্র, ব্যক্তিগত চরিত্র নিয়ে আমার কোনো আগ্রহ নাই কারণ, সবার রাজনৈতিক চরিত্র জানি। বাংলাদেশের ম্যাক্সিমাম প্রগতিশীল দাবিদার বঙ্গবন্ধুর নাম পছন্দ করে না, সহ্য করতে পারে না। কেন? কি কারণ? বাংলাদেশের ম্যাক্সিমাম প্রগতিশীল আওয়ামী লীগের নাম সহ্য করতে পারে না জামাতিদের মতো। আমি তাদের চিনি। কেন? জিয়াকে যারা জেনারেল বলতো এখন জিয়া তাদের পীর। কারণ কি? দালমে কুস্তো কালা হয়। আচ্ছা, এই বিষয়ে আমরা অন্যদিন আলোচনা করি। এই বাংলাদেশের প্রগতিশীল নিয়ে আমরা ওটা পর্ব, ওটা লম্বা হয়ে যাবে। এখানে অপ্রাসঙ্গিক কোনো বিষয় চলে আসছে। জি, ধন্যবাদ। চট্টগ্রাম শহরে এক চিরুনি অভিযানে পুলিশ গ্রেপ্তার করেছিল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের 70 জন নেতাকর্মীকে। পুলিশ ও সরকারের শীর্ষ মহলের ধারণা ছিল এমন সাহসী অভিযান ও গ্রেপ্তারে দলটি হয়তো দমে যাবে, কিন্তু দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে সেই চট্টগ্রামে আবারও মিছিল করেছে ছাত্রলীগ। শুধু মিছিল নয়, এবার তারা ছোটখাটো সমাবেশও করেছে। রেকর্ড সংখ্যক গ্রেপ্তারের মধ্যেও 3রা জুন একদিনে দেশের 10টি জেলায় মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ এরই মধ্যে যেসব তথ্য পেয়েছে সেগুলো সরকার ও প্রশাসনের চিন্তা আরো বাড়াচ্ছে। পুলিশ বলছে আওয়ামী লীগ ঈদের পর থেকে দিনে 10 পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। পাশাপাশি আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও রহমাতুল্লাহর মতো বর্ষিয়ান নেতার জানাজা, সংসদ ভবন এবং শহীদ মিনারে না হতে দেওয়া নিয়ে খোদ বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে অস্বস্তি আছে। আবার সরকার কড়াকড়ি সত্ত্বেও এসব জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সরকারকে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। সরকার যে ভিন্নভাবে ভাবছে তার ইঙ্গিত পাওয়া গেছে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের মন্তব্যে। বিএনপির কয়েকজন শীর্ষ নেতা বলছেন এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করছে না, তারা নিষেধাজ্ঞা তোলার দাবিতে মিছিল করছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অর্থনীতির নাজুক অবস্থার মধ্যে তেলের পর বিদ্যুতের দাম বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে দলটি এসব সামাজিক ইস্যুকে তাদের আন্দোলনের সাথে যুক্ত করলে জনসমর্থন আরো বাড়বে। ফলে ভিন্ন পদ্ধতিতে আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর কৌশল নেয়ার কথা ভাবছে বিএনপির হাইকমান্ড। গত 1 জুন সোমবার সকালে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম নগরের জিএসসি মোড় এলাকায় বড় ধরনের মিছিল করেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে খবর প্রচারিত হয়েছিল। একই দিন দেশের আরো কয়েক জেলায়ও সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো মিছিল করেছিল। একই দিন ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং 9 বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগানের শোডাউন হয়। এসব খবর ভাইরাল হওয়ার পর পুলিশের উপর চাপ বাড়ে। চট্টগ্রাম নগরে কয়েকটি থানা পুলিশ সোমবার রাতে ব্যাপক অভিযান চালিয়ে 70 জনকে গ্রেপ্তার করে। 2রা জুন সন্ধ্যায় সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের ধারণা ছিল এত বড় অভিযানের পর হয়তো সংগঠনটির তৎপরতা আপাতত থেমে যাবে, কিন্তু 3রা জুন চট্টগ্রাম নগরে আবারও মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের 2টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় নগরের অনন্য আবাসিক এলাকায় একটি বেসরকারি হাসপাতালের সামনে মিছিল করছেন তারা। প্রথম আলোর খবরে বলা হয়েছে বুধবার সকালে মিছিলটি হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়
মিছিলটি অক্সিজেন হাটহাজারী সড়কের কোয়াইশ অংশ থেকে অনন্যা আবাসিক এলাকার দিকে আসছে। এক পর্যায়ে সড়কের পাশে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের সামনে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর সেখানে স্লোগান দিতে থাকেন। মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক সহসভাপতি। অনন্যা আবাসিক এলাকাটি নগরের বাজিদ বোস্তামি, চান্দগাঁও এবং জেলার হাটহাজারী মডেল থানার আওতাধীন। যে স্থানে মিছিল হয়েছে সেটি হাটহাজারী থানা এলাকায় পড়ছে। অথচ 1 জুন রাতে হাটহাজারী ও বাজিদ বোস্তামি থানা পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। এক বাজিদ থানায় গ্রেপ্তার করেছিল 12 জনকে। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলোতে খবরের শিরোনাম হচ্ছে হুলিয়া গ্রেপ্তারেও থামছে না নিষিদ্ধ ছাত্রলীগ। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলোর খবরে বলা হয়েছে মামলার হুলিয়া, গ্রেপ্তার, কারাবাসের সংখ্যা কোনো কিছুতেই থামছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সময় যত এগোচ্ছে ততই রাজপথে নিজের অবস্থান জানান দিচ্ছে সংগঠনটি। হাতে গোনা নেতাকর্মীর ঝটিকা মিছিল ধীরে ধীরে শত শত নেতাকর্মীর মিছিলে রূপ নিচ্ছে। ঈদুল আজহার পর থেকে সংগঠনটি আরও তৎপর হয়ে উঠেছে। ছাত্রলীগের এমন তৎপরতায় আইন শৃঙ্খলা বাহিনীও চাপে রয়েছে বলা যায়। পুলিশ কর্মকর্তারা বলছেন ঈদের আগে যেসব মিছিল হতো সেগুলো যেসব এলাকায় পুলিশ থাকে না সেখানে হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে পুলিশের নাকের ডগায় মিছিলগুলো হচ্ছে। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা উদাহরণ হিসেবে বলছেন 3রা জুন বুধবার সকালে পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শুরু হয় থানা থেকে মাত্র 500 মিটার দূরত্বে। জানা গেছে মিছিলটি শহরের রিক্সা স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলের ব্যানারে লেখা ছিল বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বীর মুক্তিযোদ্ধা আসমা ফিরোজ এমপি সহ সব রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তি চাই দিতে হবে। মিছিলটি থানার পাশ দিয়ে যাওয়ার সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে স্লোগান দেওয়া হয়। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে 3রা জুন রাজশাহী, ঢাকার মতিঝিল, গোপালগঞ্জ, হবিগঞ্জ, খাগড়াছড়ি, সিলেট এবং কিশোরগঞ্জেও ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের মিছিল হয়েছে। গত কয়েকদিনে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ বলছে মিছিলগুলো হচ্ছে এক ধরনের ফ্ল্যাশ মব বা চকিত রাজনৈতিক মহড়ার মতো, কিন্তু এগুলোর সংখ্যা যেমন বাড়ছে তেমনি মিছিলকারীরা আশপাশের মানুষের সমর্থনও পাচ্ছেন। যেমন বাউফলে মিছিলের সময় স্থানীয় লোকজনকে হাততালি দিতেও দেখা গেছে। পুলিশ জানতে পেরেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো দিনে 10 নামে একটি পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এর অর্থ হলো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো প্রতিদিন কমপক্ষে বাংলাদেশের 10টি জেলায় মিছিল করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। পুলিশের বর্তমানে যে অবস্থা তাতে এভাবে বিনা ঘোষণায় মিছিল ঠেকানো পুলিশের পক্ষে সম্ভব নয় বলে মনে করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে বিএনপির একাধিক সূত্র বলছে পুলিশ দিয়ে যে এভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল ঠেকানো যাবে না সেটি বিএনপিও জানে, কারণ বিএনপি আওয়ামী লীগের জনভিত্তি আছে। সবশেষ আওয়ামী লীগের 2 জন নেতার জানা যায় লোক সমাগম দেখে বিষয়টি নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা হয়েছে একাধিকবার। আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, ঢাকা 5 আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ জানা যায় দলীয় কর্মী সহ যেভাবে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে তাতে বিএনপি ও সরকার অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগ তার ফেরানো জনপ্রিয়তা পুরো দমে ফিরে পেয়েছে কিনা। এই 2 বর্ষীয়ান সংসদ সদস্যের জানাজা সংসদ ভবনে হতে না দেয়া নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ আছে। বিএনপির স্থায়ী কমিটির 2 জন সিনিয়র নেতা মনে করেন অতীতে যে দলের সংসদ সদস্যই হোক না কেন মারা গেলে সংসদ ভবনের সামনে জানাজার একটা রেওয়াজ ছিল, যেটি ভেঙে পড়েছিল ইউনূসের আমলে। বিএনপি সেটাকে ধরে রেখে ভবিষ্যতের সহনশীল রাজনীতির জন্য একটি ভুল বার্তা দিল। বিশেষ করে শহীদ মিনারে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া সত্ত্বেও সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। সরকার একজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রশ্ন রেখেছেন, একজন কন্টেন্ট ক্রিয়েটরের জানাজা যদি শহীদ মিনারে হতে পারে, রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও তোফায়েল আহমেদের মতো একজন মুক্তিযুদ্ধের সংগঠকের জানাজা কেন শহীদ মিনারে হতে দেওয়া হলো না? বিএনপির একাধিক সূত্র বলছে বিষয়গুলো নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক একাধিক আলোচনা হয়েছে। বিশেষ করে পুলিশ দিয়ে জোর করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো পুরোপুরি যে নিয়ন্ত্রণ করা যাবে না সেটির ব্যাপারে দলটির সিনিয়র নেতারা একমত।
ইতিমধ্যে মির্জা ফখরুলের কথায় তার ইঙ্গিত মিলছে। ৩রা জুন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন তার দল দেশের সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনীতি চায়। সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চায় বিএনপি। তিনি বলেছেন, বক্তব্য রাখতে দিতে চায়, জনগণের সামনে দিতে চায়, জনগণ তাদের প্রিয় দলকে বেছে নেবে। বুধবার বিকেলে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বিএনপির নেতারা মনে করেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর সরকার বিরোধী কোনো মিছিল করছে না, তারা পার্টির ব্যান তুলে নেওয়ার দাবিতে মিছিল করছে। কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটছে, তেল গ্যাসের পর বিদ্যুতের দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে দলটি যদি এসব ইস্যুতেও মিছিল করে তখন তাদের জনসমর্থন আরো বাড়বে। বিষয়টি নিয়ে খুব শিগগিরই বিএনপির হাইকমান্ডের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসলে আপনি যেটা বলছেন যে আন্তর্জাতিক অঙ্গনে দুইটা বিষয় আন্তর্জাতিক অঙ্গনে কিছু আছে ভাড়াটিয়া প্রতিষ্ঠান। ভাড়াটিয়া প্রতিষ্ঠানগুলা আমেরিকার দালাল। এই আমেরিকার দালালগুলো বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল প্রতিদিন স্টেটমেন্ট দিত। কেন? তাদের উদ্দেশ্য ছিল আমেরিকাকে সাহায্য করা। আপনি জানেন 1971 থেকে 74, 72 থেকে 74 বঙ্গবন্ধু যখন দেশ চালায় তখন আমেরিকার এই দালাল চক্র বঙ্গবন্ধুকে, বাংলাদেশকে আন্ডারমাইন করার জন্য বাসন থেকে জাল পড়াইয়া পর্যন্ত পৃথিবীতে দিছে, পত্রিকায়, নিউজ মিডিয়াতে আসছে। অথচ জানেন একটা কাপড়ের চাইতে একটা জালের দাম 40 গুণ বেশি। আপনি 5 গজ জালের যে দাম, বাংলাদেশ কি একটা শাড়ির দাম তার 10 ভাগের 1 ভাগও আছে? নাই। কিন্তু সেটাও পৃথিবীর মানুষকে খাইয়েছে। এবং 74 সালে আমাদের কিনা চাল বার্মার আকিয়া বন্দরে ভিড়াইয়া বাংলাদেশে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তো ঠিক সেই গোষ্ঠীটা এখন এই বাংলাদেশটাকে দখল করার জন্য, বিশেষ করে বাংলাদেশের এই যে উন্নয়নশীল এই দেশটা উন্নত হতে যাচ্ছে, সেই দেশটাকে আমেরিকার একটা বাফার স্টেট বানানোর জন্য এই তারেক জিয়ার নাকে খত দিয়া বাংলাদেশে আসছে। এখন যতদিন পর্যন্ত তারেক জিয়া আমেরিকার এই গোলামিটা করে, যতদিন পর্যন্ত আমেরিকার এই চুক্তিটা, আপনারা জানেন আমেরিকার সাথে যে চুক্তিটি 9 ফেব্রুয়ারি তার নির্বাচনে জিতার 3 দিন আগে ডক্টর ইউনূসে সাইন করেছে। ডক্টর ইউনূসের যে পররাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা ছিল, সে প্রকাশ্যে বলেছে যে এটা করার আগে বিএনপির প্রধানের সাথে এবং জামাতের সাথে কথা বলেছে। তার মানে জামাত এবং বিএনপি মিলে এই ডক্টর ইউনূসকে দায়িত্ব দিয়েছে যে তোমরা বাংলাদেশকে এটা বাফার স্টেট করার জন্য এই চুক্তিটা আমেরিকার সাথে করো। এর বিনিময়ে তারেক জিয়া বাংলাদেশে গিয়েছে। আপনারা দেখেন ডিসেম্বরের 10 তারিখে সে বলল যে বাংলাদেশে যাওয়াটা আমার উপরে ডিপেন্ড করে না। 25 সালের, আর 25 তারিখে তিনি আসলেন, তখন তার উপরে ডিপেন্ড করলো। কিভাবে? ওই আমেরিকাকে কনফার্ম করেছেন যে এই চুক্তিতে আমি সম্মতি দিব। চুক্তিটা কি? যে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো ব্যবসা বাণিজ্য, কোনো পুঁজিপাতি বা কোনো চুক্তি করতে গেলে অন্য কারোর সাথে আমেরিকার সমর্থন লাগবে, অর্থাৎ আমেরিকার পারমিশন লাগবে। অর্থাৎ বাংলাদেশ একটা স্বাধীন দেশকে, এই 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত দেশটাকে পরাধীন করে দিয়েছে। এখন সেই পরাধীনতার কারণে এখন আন্তর্জাতিক মিডিয়াতে যারা নিরপেক্ষ মিডিয়া, যারা মানবিক মিডিয়া, যারা সত্যিকারের আন্তর্জাতিক মিডিয়া, তারা কিন্তু অলরেডি কনসার্ন প্রকাশ করছে। এবং আপনারা জানেন যুক্তরাজ্যে লয়ারদের যে বড় প্রতিষ্ঠান, সেটাকে বলে ল সোসাইটি, তারা অলরেডি চিঠি দিয়ে তারেক রহমানকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে যে গণতন্ত্র বাংলাদেশে ফাংশনিং অবস্থায় নাই। সুপ্রিম কোর্টের মতো জায়গায় যদি লয়ারই নির্বাচন করতে না পারে, অন্যদের কথা তো বাদ দিলাম। তো সেই জন্য বলছি যে আমেরিকার ভাড়া করা যেসব দালাল ফালাল আছে পুরো পৃথিবীতে, এই পুরো পৃথিবীকে কবজা করার জন্য আমেরিকা যেসব দালাল সৃষ্টি করেছে, দেখেন না এক দালালের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি করেছে। কি জন্য? এটা হচ্ছে পুরস্কার। কোনটার পুরস্কার? ও যে বাংলাদেশ বিক্রি করার পুরস্কার। এখন ডক্টর ইউনূসকেও আরো কোন পুরস্কার দেয় আপনি কেমনি জানেন? আমিও জানি না, এখনো দিতেও পারে। সেই জন্য বলছি, আমি যে কথাটি বলছিলাম যে বাংলাদেশে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু,
যে দুইজন বেঁচে ছিল তাদের কথা বললাম, একজন তো মারা গেলেন। এদেরকে দেখলে আপনি এই কুমার বিশ্বজিতের একটা গান শুনেছেন যে আলতাশালে পড়িলে মনে ভরিয়া যায় একদিন বাঙালি ছিলাম রে। এখন তোফায়েল আহমেদরা যখন হিরো, এই দেশের জন্য যখন যুদ্ধ করে, তখন বিএনপির জন্ম হয়নি। তাহলে বিএনপি তোফায়েল আহমেদের দেখলে খুব গায়ে চুলকানি উঠে। বিএনপি 1970-এর নির্বাচনে যারা নির্বাচন করেছে তাদেরকে দেখলে গায়ে চুলকায়। 1968-তে যারা আন্দোলন করেছে, 69-এ যারা আন্দোলন করেছে তাদেরকে দেখলে বিএনপির গা চুলকায়। কারণ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে বলে জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বানিয়ে দিয়েছে, যেটা বিএনপিও বিশ্বাস করে না। খেয়াল করে দেখেন, মুক্তিযুদ্ধের ঘোষণাটি জিয়াউর রহমান যখন ছিল, বাংলাদেশে যে 26শে মার্চ স্বাধীনতা দিবস, এটা কিন্তু তিনি পরিবর্তন করেন নাই। তাহলে উনি যদি 26শে মার্চ 27শে মার্চ ঘোষণা দিয়ে যদি ওটাই যদি ঘোষণা হয়, ঘোষণা বঙ্গবন্ধুর ঘোষণা পাঠ করে, তাহলে তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হওয়ার কথা হচ্ছে আমেরিকার ওই এবিসি টেলিভিশন। কারণ বাংলাদেশে জিয়াউর রহমানের আগে আমেরিকার টেলিভিশনে এটা ঘোষণা দিছে যে আমেরিকার বাংলাদেশে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করছে। খেয়াল করে দেখেন, জিয়াউর রহমানের ঘোষণারও 10 থেকে 12 ঘন্টা আগে। এখন তাহলে সেই হিসেবে আমেরিকার সেই লোক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হয়ে যায়। এবং আরেকটি কথা খেয়াল করে দেখেন, পাকিস্তানের যে জেনারেলরা আছে, রাও ফরমান আলী, নিয়াজি এবং আরেকজন হচ্ছে সিদ্দিক সালেক, তারা 3 জনে বই লিখেছে। ওই 3টা বই আপনি একটু পড়ে দেখেন, ক্যাটাগরিক্যালি লিখছে যে 1971 সালের 26শে মার্চ, অর্থাৎ 25শে মার্চের কালো রাত্রিতে, 26শে মার্চ ভোর রাত্রিতে শেখ মুজিবুর রহমান তারা বলেছে যেটা, যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন একটা অয়েলের যুগে। জিয়াউর রহমানের একটি জাতির জন্ম নামে একটি প্রবন্ধ আছে, সেই প্রবন্ধটি বিচিত্রাতে প্রকাশিত হয়েছে। তিনিও বলেছেন যে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমরা মুক্তিযুদ্ধে আসতে সাহস পেয়েছি, এবং বঙ্গবন্ধুকে তিনি জাতির জনক হিসেবেই বলতেন, এবং ওই ওই প্রবন্ধেও তিনি উনাকে জাতির জনক হিসেবে বলতেন। খেয়াল করে দেখেন। না, তাহলে এই এখন আলোচনা তো মঞ্জু, এই যে তারা এই আলোচনা কিছুটা অপ্রাসঙ্গিক এই কারণেই, কারণ জিয়াউর রহমান তো বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে এই দেশে চাকরি করেছেন, তার অধীনে চাকরি করেছেন। মুক্তিযুদ্ধে তো শহীদ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তাদের নেতৃত্বে সেক্টর কমান্ডার পদে জেট ফোর্সের দায়িত্ব পালন করেছেন, বেতন ভাতা নিয়েছেন। তো কাজেই এখানে তো না, কিন্তু বলেননি, এগুলো তো হচ্ছে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধর্ষণ করার জন্য বিএনপি জামাতের সাথে গিয়ে এইসব তথ্য দিয়েছে। আরে ভাই, 1971 সালে স্বীকৃত যুদ্ধ অপরাধী যারা নিজেরা স্বীকার করেছে, শান্তি বাহিনী, রাজাকার, আল বদর, আল শামস, বিএনপি কখনো কি তাদের বাইরে? মানে আমি ওইভাবে বলি না, আমি যেটা বলি, আমার কথা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রে আপনি যদি দেখেন আওয়ামী লীগ কাকে কাকে প্রেসিডেন্ট বানিয়েছে, খোঁজ নিয়ে দেখেন, এরা সবাই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। বিএনপি কাকে কাকে প্রেসিডেন্ট বানিয়েছে, তারা কেউ মুক্তিযোদ্ধা ছিলেন? প্রথমে বানিয়েছে আব্দুর রহমান বিশ্বাসকে, উনি কি মুক্তিযোদ্ধা ছিলেন? রাজাকার ছিলেন। তারপরে বদরুদ্দোজা চৌধুরী, তিনিও কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই উনার নাম কি, ইয়াজউদ্দিন, তিনিও কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। এবং স্পিকার দেখেন, বাংলাদেশে এখনকার স্পিকারকে বাদ দিলে বিএনপি যতজন স্পিকার দিছে, বেশিরভাগই হুমায়ুন খান পন্নী রাজাকার ছিলেন। এই জমির উদ্দিন সরকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই, মুসলিম লীগের ছিলেন। ঠিক এমনি করে আপনি যত দেখবেন বিএনপি যতজনকে স্পিকার দিছে, প্রেসিডেন্ট দিছে, একজন বাদ দিলে আর সবাই কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। এবং সেনাবাহিনীতে যাদেরকে কমিশন দেওয়া হয়েছে, সেনাবাহিনীর প্রধান বিএনপির আমলে করা হয়েছে, এরা কেউই 1971 সালে মুক্তিযুদ্ধ করেননি। শেখ হাসিনা মুক্তিযুদ্ধ করেছেন এইরকম মানুষ যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত আওয়ামী লীগ তাদেরকেই কিন্তু সেনাবাহিনী প্রদান করেছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, কার মুখ উত্তর দিকে আর কার মুখ দক্ষিণ দিকে। আমরা যত চেষ্টা করে দেখেছি, এই যে মুক্তিযোদ্ধারা অসহায়ের মতো ছিল, কারণ মুক্তিযোদ্ধারা তো আজকে জুলাই মাসে যে সন্ত্রাসীরা যুদ্ধ করেছে এই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, জুলাই মাসে যে সন্ত্রাসীরা জঙ্গি কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই সন্ত্রাসীরা কিন্তু জঙ্গি কাণ্ড করে দেশটা দখল করে দেশ
নিজের শরীর পুড়িয়েছে, পেট মোটা করেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধারা সেটা করেনি। যার কারণে প্রধানমন্ত্রী এত বছর পরে এসে সেই মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিল। এখন মুক্তিযোদ্ধা প্রতি ভাতা পায় 20 থেকে 25,000 টাকা। আপনি খেয়াল করে দেখেন, এই দেশটাতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের যারা করেছেন তারা মুক্তিযুদ্ধের সংগঠক এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্য একটি মুক্তিযোদ্ধা জাদুঘরও করেছিলেন। সেই জাদুঘরটি পর্যন্ত তারা পড়িয়ে দিচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন, তারা মুখ এবং মুখোশ, তাদের মুখ হচ্ছে পশ্চিম পাকিস্তান মুখী, অর্থাৎ তারা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা বিরোধী শক্তি, আর মুখোশটা হচ্ছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষক ও মুক্তমক। তো এই মুখ এবং মুখোশের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা একদিন আপনাকে, আজকে আমি একটা কথা বলে যাই, আগামী 10 বছর পরে যায় দেখবেন যে বাংলাদেশের দল আছে দুইটা, একটা আওয়ামী লীগ আর একটা জামাত। জামাত কেন? ওই ধর্মের দরজাদারীরা ওখানে এসা ডাম্প হবে, আর আওয়ামী লীগ থাকবে প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। হ্যাঁ, অন্ধবিশ্বাস কুসংস্কার একটা জায়গা থাকতে হবে। তো একটা ডাস্টবিন থাকে না, আপনার এত সুন্দর ঘর, ঘরের ভিতরেও কিন্তু একটা ডাস্টবিন থাকে, ওই ডাস্টবিনটা থাকবে এইগুলা ডাস্ট হওয়ার জন্য। আর মানুষের অসাম্প্রদায়িক চেতনার মানুষের, মুক্তিযুদ্ধের চেতনার মানুষের, মঙ্গলকামী মানুষের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা বাংলাদেশ আওয়ামী লীগে থাকবে। এবং এই দেশ, এই সমাজ, এই সমাজের আশা এবং ভরসা আবার নতুন করে আসবেই আসবে। মনে রাখবেন, এই দেশ, এই সমাজ মেনে নেয় বাধ্য হয়ে, কিন্তু আলটিমেটলি মানুষ জানে যদি আপনি জমিতে ভাড়াটিয়া হন তাহলে আপনি জমির কোনো উন্নয়নও করবেন না, সৌন্দর্য বর্ধনও করবেন না, যে কদিন থাকা যায় এটাকে খায়া শেষ করবেন। আর যদি কেউ জমির মালিক হয় তাহলে সেইটার উন্নয়ন করবে, এটা সৌন্দর্য বৃদ্ধি করবে, এটা সাস্টেইনেবিলিটি, এটা ডেভেলপমেন্ট করবে। বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেন, দেশপ্রেমিক মানুষ, মুক্তিযুদ্ধ প্রেমিক মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, এই দেশের উন্নয়ন, এই দেশকে ডেভেলপমেন্ট এবং এই দেশের মানুষের মুখে হাসি ফুটানো, মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা এবং হাজার বছরের যে আমাদের কৃষ্টি এবং কালচার, সেটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং এই দেশটাকে সত্যিকার অর্থে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কাজ করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ যদি 10টা কাজ বলেন যে বাংলাদেশের 1971 থেকে আজকে পর্যন্ত বড় 10টা কাজ, এই 10টা কাজের একটা কাজও আওয়ামী লীগ ছাড়া কেউ করে নাই। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে দায় কেউ নেয় না। নিজের অপকর্মের মাধ্যমে, দেশটাকে বিক্রি করে দেওয়ার মাধ্যমে, দেশটাকে পরাধীন করার মাধ্যমে যে লায়াবিলিটি তৈরি করেছে, এই লায়াবিলিটি এখন কেউ নিতে চাচ্ছে না। ডক্টর ইউনূস এখন একটা বোঝায় পরিণত হচ্ছে, এই বোঝাটা আর কেউ কাঁধে রাখতে চাচ্ছে না। কথা হচ্ছে, আপনি বোঝা নিয়ে কেউ হাঁটতে চায় না। এই ডক্টর ইউনূস, লাখ ভালো ডক্টর ইউনূসের, অনেক দেরিতে তিনি বাংলাদেশটার দায়িত্ব পেয়েছিলেন। যদি আজ থেকে 5-10 বছর আগে পাইতেন তাহলে এই ডক্টর ইউনূসের হাত, পা, নাক, কান, গলা মানুষে কেটে কেটে নিত। কিন্তু তিনি আর সেই সুযোগ বাংলাদেশের মানুষকে দেবেন না, যেই কোনো সময়ে মারা যেতে পারেন। আল্লাহর কাছে শুধু দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ এই কুলাঙ্গার সন্তানকে তুমি আরো 5টা বছর বাঁচায় রাখো। 5টা বছর যদি বাঁচিয়ে থাকে সে, তাহলে তার বিচার এই বাংলার জমিনে হবেই হবে। আর যদি মরে যায় তাহলে অলিভার ক্রমওয়েলের মতো তার হাড় গোড় তুলে তার বিচার করা হবে। সেই জন্য এটা তার সভাসদ যারা ছিল তারা বুঝতে পারছে, সেই জন্য নিজেরা এখন আর ডক্টর ইউনূসকে ওন করতে চায় না। তা আপনার আজকের যে বিষয়টা, শেখ হাসিনা দেশে ফেরা, শেখ হাসিনা দেশে ফিরছেন এবং ফিরবেন। কেন ফিরবেন? এটা ইতিহাসের দাবি, এটা সময়ের দাবি, এটা বাংলাদেশ নামকে এই ভূখণ্ডটাকে রক্ষা করার দাবি। লক্ষ লক্ষ মানুষ বলছে পায়ের আওয়াজ পাওয়া যায়। কার পায়ের আওয়াজ? যে এই দেশকে, এই সমাজকে, এই রাষ্ট্রকে অন্ধকার থেকে আবার টেনে তুলবে, সেই মানুষটি হচ্ছে বর্তমানে একমাত্র ব্যক্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ, বাংলাদেশের মানুষের ভালোবাসা। তিনি যখন ক্ষমতা পান তখন বাংলাদেশের বাজেট ছিল 76 বিলিয়ন টাকা, 76 বিলিয়ন।
আর তিনি শেষবার 16 বছর পরে যে বাজেটটি দেন সেই বাজেটটি ছিল 776 বা 780 বিলিয়ন, অর্থাৎ 800 বিলিয়নের মতো। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আপনাকে একটা কুড়েঘর দিলাম, আপনি সেটা 7 তালা করে দিলেন। তারপরেও সুরেরা বলে যে শেখ হাসিনা সবকিছু নিয়ে গেছে, আওয়ামী লীগ ধ্বংস করে ফেলছে। খেয়াল করে দেখেন, এটা কিন্তু কাগজের হিসাব। আমরা যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসি 2008 সালে ডিসেম্বর মাসে, 2008 সালের ডিসেম্বরের নির্বাচন হয়, 9 মনে হয় জানুয়ারির 5 তারিখে 4 তারিখে আমরা ক্ষমতা গ্রহণ করি। সেই সময়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ওই দুইটা রাষ্ট্রের কারেন্সি বাংলাদেশ 1 টাকা কিনতে গেলে, মানে পাকিস্তানের 1 রুপি কিনতে গেলে আমাদের 2.5 রুপি দিতে হতো, 2.5 টাকা দিতে হতো। আর শ্রীলঙ্কার 1 রুপি কিনতে গেলে আমাদের 3 টাকা দিতে হতো। আর এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে এমন উন্নত করেছে, টুক জায়গায় নিয়ে গেছে যে পাকিস্তান এখন 3 টাকা দিয়েও বাংলাদেশের 1 টাকা পায় না। মানে পাকিস্তানের 2 থেকে 3 রুপি দিয়েও বাংলাদেশের 1 রুপির সমান হয় না। এবং শ্রীলঙ্কা এখন 4.5 রুপি দিয়েও বাংলাদেশের 1 টাকা পায় না। তাহলে খেয়াল করে দেখেন, যারা মিথ্যাবাদী, সমাজকে, রাষ্ট্রকে প্রতারিত করে, তাদের কথা কোনো সময় সত্যের কাছাকাছি হয় না। এবং আপনি দেখেন, বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মিয়ানমার সহ যে কটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলোর মধ্যে সবার পরে স্বাধীন হওয়া একটা রাষ্ট্র। অথচ মাথাপিছু আয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন ক্ষমতার থেকে যায়, সেদিনও আমরা ভারতের থেকে $40 বেশি ছিলাম। এখন আমরা পিছনে পড়ে গেছি। খেয়াল করে দেখেন, 2008 সালে ডিসেম্বর মাসে 9 সালে যখন ক্ষমতায় আসি আমরা, $830 আমাদের মাথাপিছু আয় ছিল। আর সেই আয়টা এখন প্রায় 3000-এর কাছাকাছি। তাহলে খেয়াল করে দেখেন, এই যে একটা সময়, এই সময়টায় প্রত্যেকটা গ্রামের সাথে প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নের সাথে প্রত্যেকটা থানা, প্রত্যেকটা থানার সাথে প্রত্যেকটা জেলা, জেলার সাথে বিভাগ, এবং বিভাগের সাথে আমাদের যে রাজধানী, সেটার কানেক্টিভিটি পৃথিবীর উন্নত দেশের মতো করে ফেলছে। আমাদের কাজের কোয়ালিটি সেই রকম হয়নি, কিন্তু কানেক্টিভিটিটা ঢাকা থেকে চিটাগং কক্সবাজারে রওনা দিলে আগে মনে হতো যে 2 দিন সময় লেগে যাবে, আর এখন ঢাকা এবং চিটাগংয়ে যেতে মাত্র 4 ঘন্টা সময় লাগে। কক্সবাজার যাইতে 6 ঘন্টার ভিতরে চলে যেতে পারে। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একদিনে যাওয়া যায়, যেটা 3 দিন থেকে 4 দিনের কাজ ছিল। বরিশাল অঞ্চলের মানুষ লঞ্চ ডুবিতে মরতে মরতে এই দেশের ওখানকার জনসংখ্যাই কমে গেছে। সেই বরিশালের মানুষ এখন ঢাকা থেকে 3.5 ঘন্টায় বাড়িতে চলে যায়। এই যে মনে করেন, যারা পারভার্টেড মানুষ, যারা অন্ধ মানুষ, বিবেকহীন মানুষ, মৌলবাদী মানুষ, তারা ছাড়া পৃথিবীর সবাই বলছে শেখ হাসিনার সময়টা 53 বছরের মধ্যে বাংলাদেশের স্বর্ণযুগ। এই যুগটাকে, ইতিহাস যখন লেখা হবে, তখন এই সময়টাকে আলোক উজ্জ্বল ভাবে মানুষ দেখবে। সেই আলোক উজ্জ্বল ভাবে দেখার মতো জায়গা শেখ হাসিনা করে গেছেন। তাই এ দেশ, এই সমাজ, এই মানুষ বিশ্বাস করে এই সমাজকে, এই দেশকে, এই মানুষকে উন্নত করতে হলে, বদলাতে হলে তাকে দরকার। তিনি যখন এখনো আল্লাহ সুস্থ রেখেছেন, প্রতিবেশী রাষ্ট্রে আছেন, তিনি আসবেন এবং তাকে আসতেই হবে। কেন আসতে হবে? এতক্ষণ যা ব্যাখ্যা করলাম, এই দেশকে বাঁচানোর জন্য।